This is the Galaxy S25 Ultra from Samsung, the flagship of 2025. গত বছরে S24 Ultra থেকে স্লাইটলি আপগ্রেড করে এইটা বাজারে আনা হয়েছে। তো এইটার আসলে যে প্রাইস বর্তমানে এটা 1,40,000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে এবং Galaxy S24 Ultra সেটা অ্যারাউন্ড 1,00,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো যাদের Galaxy S24 Ultra রয়েছে অথবা যারা এই ফোনটা নিবেন ভাবছেন, এইটা আসলে এই প্রাইস রেঞ্জে কতটুকু worthy সেটাই নিয়ে মূলত কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক এন্ড টক বিডিকে। টেক এন্ড টক বিডি থেকে আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের স্মার্টফোন একদম ফ্যাক্টরি ইনট্যাক্ট সিলড প্যাক অবস্থায়। যদিও এটা নরমালি পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, বা টেক এন্ড টক বিডি আপনাকে এভাবেই ম্যানেজ করে দিবে। তাদের শপের অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। সো আমি যদি গত বছরের Galaxy S24 Ultra থেকে এই Galaxy S25 Ultra চেঞ্জেস গুলোর কথা বলি, প্রথমে যেটা চোখে পড়বে এইটার ডিজাইন। বিকজ গত বছরের S24 Ultra যেই কর্নার গুলো ছিল সেগুলো খুবই শার্প ছিল। অনেক ক্ষেত্রে অনেকের প্যান্ট কিন্তু ফুটা হয়ে কর্নার গুলো বের হয়ে যেত। তবে এই বছর আর এটা হবে না, বিকজ এই কর্নার গুলো রাউন্ড করে দেওয়া হয়েছে কাইন্ড অফ আইফোনের মতো, বাট এইটা আইফোনের মতো এতটা বেশি রাউন্ড না, স্লাইটলি রাউন্ড করে দেওয়া হয়েছে। এবং পাশের যেই ফ্রেমটা রয়েছে সাইডে, এই ফ্রেমটা গত বছর বা S24 আল্ট্রাতে কিন্তু কার্ভ ছিল, বাট এই বছর এটা টোটালি ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। সো এইটা কাইন্ড অফ একটা ফ্ল্যাট ফোনের মতো হয়ে গিয়েছে, যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। আমি জানি না এই কারণে কিনা, বাট গত বছরের অথবা এর আগের যে S23 আল্ট্রা অথবা S24 আল্ট্রার যে একটা প্রিমিয়ামনেস ছিল, যে একটা চার্মিং ভাইব ছিল, সেই জিনিসটা আসলে আমি এই S25 আল্ট্রাতে মিস করছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে রেগুলার এস সিরিজের যেই ডিভাইসগুলো রয়েছে, সেই টিপিক্যাল ডিভাইসগুলোর মতোই এইটাকে আসলে ডিজাইন করা হয়েছে। সো এটা আমাকে এত একটা চার্মিং ভাইব দিচ্ছে না, অথবা যে একটা প্রিমিয়ামনেস ছিল গত বছরের S24 আল্ট্রাতে, সেটা আসলে আমি এখান থেকে পাচ্ছি না। যদিও ডিজাইনের ব্যাপারটা আসলে খুবই সাবজেক্টিভ একটা বিষয়, বাট তারপরেও মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে গত বছরের S24 আল্ট্রা ওয়াজ মোর প্রিমিয়াম দেন দিস S25 আল্ট্রা। পরবর্তী যে চেঞ্জ এসেছে আউটলুকে, সেটা হচ্ছে এর ক্যামেরা বাম্পে। সো আমরা যদি এই ক্যামেরা লেন্সগুলোর দিকে দেখি, এখানে মনে হচ্ছে যে আমরা যে আলাদা লেন্স প্রোটেক্টর গুলো ইউজ করি, সেখানে এই লেন্স প্রোটেক্টর গুলো ইউজ করা হয়েছে S24 আল্ট্রার উপর দিয়ে। এই জিনিসটা আসলে কাইন্ড অফ ট্রু, বিকজ জেনেরিক এভরিথিং এর ভিডিওতে আপনারা দেখেছেন যে এই যে লেন্স কভারটা রয়েছে অথবা এখানে যে প্রোটেক্টরটা রয়েছে, সেটা কিন্তু আসলে অ্যান্টিকাটার দিয়ে একদমই স্লাইটলি গুতা মারেন তখন কিন্তু এটা উপরে উঠে চলে আসে। সো এটা কিন্তু গ্লু দিয়ে লাগানো। তো এত দামি একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে আসলে এই ধরনের বিল্ড কোয়ালিটি এটা কেউই আশা করে না। এই জিনিসটাও আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যেই ডিজাইনটা রয়েছে, এটার জন্য ফোনের প্রিমিয়ামনেস কিছুটা কমে গিয়েছে। তারপরে আমরা যদি আসি এর যেই উপরের দিকে, এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া রয়েছে। এবং আমরা এখানে যদি বাম পাশে দেখি, কোনো কিছু রাখা হয়নি, একদমই ব্ল্যাঙ্ক। ডান পাশে অ্যাজ ইউজুয়াল ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া রয়েছে। এবং নিচের দিকে যদি আমরা দেখি, এখানে থাকছে একটা S Pen হাউজিং, যেখানে একটা S Pen পেয়ে যাবেন। রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং ডুয়েল সিম স্লট, যেখানে আপনি একই সাথে দুইটা সিম অথবা ই সিম আপনি ইউজ করতে পারবেন। সো এই গেল আউটলুক আর চেঞ্জেস এর কথা। আর আমরা যদি এইটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সো গত বছরের S24 আল্ট্রাতে ইউজ করা হয়েছিল গ্রেড 2 এর টাইটানিয়াম, যেটা নিয়ে আসলে অনেকেই মানে হাস্যরস করেছে, অনেক মজা নিয়েছে। বিকজ টাইটানিয়ামটা কিন্তু বেসিক্যালি আইফোন থেকেই যে আইডিয়াটা যে একটা ফোনে টাইটানিয়ামের ফ্রেম ইউজ করতে হবে, সো সেখান থেকে তারা টাইটানিয়ামের ফ্রেম ইউজ করেছে। বাট আইফোন কিন্তু গ্রেড 5 টাইটানিয়াম ইউজ করে থাকে। তো গত বছর S24 আল্ট্রা ইউজ করেছিল গ্রেড 2 টাইটানিয়াম। বাট ওইবারে যেই অ্যাকচুয়ালি স্ক্যান্ডালটা হয়েছে, মানুষ আসলে অনেক হাসাহাসি করছিল ওটা দেখে। তো এবার তারা গ্রেড 5 এর টাইটানিয়াম ইউজ করেছে তাদের ফ্রেমের মধ্যে। সো বিল্ড কোয়ালিটি আগের থেকে কিছুটা বেটার হয়েছে। তাছাড়া এই ডিভাইসটার পেছনের গ্লাসে প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2, এবং ফ্রন্ট সাইডের প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে গরিলা গ্লাস আর্মর 2। তো প্রোডাকশন নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম নেই, বাট প্রবলেম হচ্ছে এটার আইপি রেটিং নিয়ে। যে চাইনিজ ফোনগুলো রয়েছে Xiaomi, iQOO অথবা আদার যে ডিভাইসগুলো রয়েছে 40 থেকে 45K প্রাইস রেঞ্জে, সেগুলো কিন্তু IP69, 69K পর্যন্ত আইপি রেটিং অফার করছে। সেখানে এই Galaxy S25 Ultra
যেটা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের কিং, সেটা মেক্সিমাম অফার করছে IP68 রেটিং। তো এইটা আমাকে কিছুটা হতাশ করেছে। আই থিংক এখানে আরেকটু বেটার করা দরকার ছিল। নাও মুভিং টু ইটস ডিসপ্লে। গত বছরে S24 Ultra তে ইউজ করা হয়েছিল 6.8 ইঞ্চের ডিসপ্লে। বাট এই সেম ফর্ম ফ্যাক্টরে কিন্তু S25 Ultra তে ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চের ডিসপ্লে। তো এই ছাড়া আর তেমন কোনো চেঞ্জ নেই। 0.1 ইঞ্চ বড় করা হয়েছে Galaxy S25 Ultra ডিসপ্লে। অন দি আদার হ্যান্ড এই 0.1 ইঞ্চ ডিসপ্লে ইনক্রিজ করার জন্য কিন্তু এটা যে পিক্সেল ডেনসিটি সেটা স্লাইটলি কমে গিয়েছে। গত বছর S24 Ultra তে ছিল 505 পিক্সেল ডেনসিটি, বাট এই বছর 498। সো 7 পিপিআই কম পাচ্ছেন আপনি এখানে, বাট ট্রাস্ট মি আপনি খালি চোখে একটা পিক্সেল আপনি এখানে দেখতে পারবেন না। সো এটা নিয়ে আসলে টেনশনের কোনো দরকার নেই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এগুলো বাদ দিলে বাকি জিনিস আগের মতোই থাকছে। কোয়াড এইচডি 120 হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এলটিপিও হওয়াতে এটা 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত ডাইনামিক্যালি রিফ্রেশ রেট আপডেট করতে পারবে, যার ফলে ব্যাটারি সেভিংসে কিছুটা হেল্প করবে। আর এইচবিএম বা ম্যানুয়াল মোডে এটা আপ টু 1400 নিটস পর্যন্ত ব্রাইটনেস পুশ করতে পারবে। আর এমনিতে এটার পিক ব্রাইটনেস হচ্ছে 2600 নিটস। গত বছরের আরেকটা জিনিসও এই বছর ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস স্যামসাং ফোনের মধ্যে, সেটা হচ্ছে এটার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। আমি নরমালি যখন অন্যান্য ডিভাইসগুলো ইউজ করি, একদম ডিরেক্ট লাইট সোর্সের নিচে থাকলে তখন কিন্তু সেটা রিফ্লেক্ট করে। কিন্তু আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা অথবা S25 আলট্রা আপনি সেম লাইট সোর্সের নিচে রেখে ইউজ করেন, আপনি কিন্তু দেখবেন যে লাইট তেমন একটা রিফ্লেক্ট করছে না। তো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই, খুবই পছন্দের একটা ফিচার। আমি মনে করি প্রত্যেকটা ফোন কোম্পানির বা প্রত্যেকটা ডিভাইস ম্যানুফ্যাকচারারের কিন্তু এই যে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর যে ব্যাপারটা রয়েছে, এটা অবশ্যই ইউজ করা উচিত। আমি যদি ওভারঅল এই ডিসপ্লে কালার প্রোডাকশন, এটা শার্পনেস, এটা কন্ট্রাস্ট সবকিছু নিয়ে ওভারঅল বলি, এটা এখন পর্যন্ত আসলে কিন্তু বাজারে থাকা যেকোনো ডিসপ্লেকে হার মানাবে এবং বাজারে থাকা এখন পর্যন্ত নাম্বার 1 ডিসপ্লে হচ্ছে এই Galaxy S25 Ultra ডিসপ্লে। তাছাড়া এই ডিভাইসে ইউজ করা যে স্টেরিও স্পিকার রয়েছে, সেটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং ওয়ান অফ দি বেস্ট আমি বলতে পারি। বিকজ এইটার যেই সাউন্ড, এটার যে লাউডনেস, এটার যে ক্ল্যারিটি সবকিছুই আমার কাছে বেস্ট মনে হয়েছে। যেহেতু ডিসপ্লে নিয়ে কথা বলছি, এই ডিসপ্লের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার কোয়ালিটি, এটার রেসপন্স টাইম, এটার যে অ্যাকুরেসি সেটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর এটা নিয়েও কোনো কমপ্লেইন নাই। যেহেতু এটা 2025 সাল, এখানে ডেফিনিটলি যেকোনো প্রকার ফ্ল্যাগশিপ ডিভাইসে Snapdragon 8 Elite চিপসেট ইউজ করা হবে। এখানেও সেম। বাট এখানে কিন্তু এখানে তারা একটু কাস্টমাইজ করে নিয়েছে। এখানে ইউজ করা হয়েছে Snapdragon 8 Elite ফর Galaxy। তো এই ফর গ্যালাক্সির জন্য কিছুটা ক্লক স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ডিভাইসটার পারফরম্যান্স নিয়ে আসলে ২ কথা বলার দরকার হবে না। আপনি যেকোনো প্রকার অ্যাপস, যেকোনো প্রকার গেমস ইজিলি এটাতে রান করতে পারবেন। কোনো প্রবলেম ছাড়া, কোনো ল্যাগ ছাড়া, কোনো হ্যাং ছাড়া, একদম টপ লেভেল অথবা পিক পারফরম্যান্সে। বাট ইস্যু যেটা হচ্ছে, Snapdragon 8 Elite চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট এবং এইটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। আমরা আমাদের চ্যানেলে রিভিউ করেছিলাম Snapdragon 8 Elite সহ অনেকগুলো ডিভাইস। তো সেগুলো ইউজ করতে যেয়ে আমরা দেখেছি আসলে কি পরিমাণ গরম হচ্ছে। আমার লাস্ট ইউজ করা যে ডিভাইসটা ছিল এইটার আগে, সেটা ছিল OnePlus 13 এবং ওই ডিভাইসটা মারাত্মক গরম হচ্ছিল। আই মিন ওইটা দিয়ে আপনি হাতে ছ্যাঁকা দিতে পারবেন কাউকে। আমি এই যেই সিনেবেঞ্চের যে ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্ট রয়েছে, সেটা আমি রান করতে পারি নাই। আমি ৩ বার টেস্ট করেছি রান করার জন্য। ১২ থেকে ১৩ লুপে যাওয়ার পর ওই ডিভাইসটা অটোমেটিক্যালি সব অ্যাপস ক্লোজ করে একদম হ্যাং হয়ে যেত। মানে এই ফোনটাকে কুল ডাউন করার জন্য। একবার তো বন্ধ হয়ে গিয়েছিল ফোনটা কুল ডাউন করার জন্য। বাট আমি যদি iQOO 13 এর কথা বলি, যেখানেও Snapdragon 8 Elite চিপসেট ইউজ করা হয়েছিল, সেখানেও কিন্তু বন্ধ না হলেও প্রচুর পরিমাণ হিট হচ্ছিল। অন দি আদার হ্যান্ড Galaxy S25 Ultra, যেই সিনেবেঞ্চে যেই স্ট্রেস টেস্ট রয়েছে, সেখানে কিন্তু খুব ইজিলি স্ট্রেস টেস্ট পার করে গিয়েছে। 20 লুপস পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার যে ম্যাক্স টেম্প রয়েছে, সেটা ছিল অনলি 44 ডিগ্রি, যেটা টিপিক্যাল গেমিং এর সময় বা কন্টিনিউ গেমিং এর সময় এই যে টেম্পারেচারটা রাইজ হয় বা ফোনটা যেরকম হট হয়, সেরকমই হট হচ্ছিল। এক্সট্রা কোনো হট হচ্ছিল না এবং ফোনটা খুব ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছিল টেস্টের সময়ও। তো এইটা আমাকে বেশ ইমপ্রেস করেছে। এখন পর্যন্ত এইটা একমাত্র ফোন যেইটার আসলে থার্মাল পারফরম্যান্স নিয়ে আমি টোটালি হ্যাপি। কোনো কমপ্লেইন নেই Snapdragon 8 Elite এর। বাট পারফরম্যান্স এর দিক থেকে আমি যদি বলি, এখন পর্যন্ত এই ডিভাইসটা আনবিটেবল। এইটা টোটালি পাওয়ার সেন্ট্রিক একটা ডিভাইস। যারা পারফরম্যান্স ইউজার রয়েছেন, যারা গেমস খেলেন, হেভি ডিউটি কাজগুলো করে থাকেন ফোন দিয়ে, এই ফোনটা ডেফিনিটলি আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে এবং এটা টেম্পারেচার নিয়েও আপনাকে তেমন একটা টেনশন করতে হবে না। গত বছর মতোই এখানে র‍্যামের অপশন থাকছে ২ টা, ১২ জিবি এবং ১৬ জিবি।
আর স্টোরেজের অপশন থাকছে 256 জিবি, 512 জিবি এবং 1 টেরাবাইট পর্যন্ত। আর যে স্টোরেজ টাইপ রয়েছে সেটা হচ্ছে UFS 4.0 স্টোরেজ। তো এখানে আমি দেখেছি iQOO 13 ছিল, সেটা কিন্তু UFS 4.1 স্টোরেজ ইউজ করেছে। তো এইটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং এর পক্ষ থেকে, তো এখানে আসলে 4.1 স্টোরেজ টাইপ হওয়া দরকার ছিল। এখন আসা যাক যেটা নিয়ে আসলে অ্যাপল এবং স্যামসাং ইউজাররা খুবই মারামারি করে, ক্যামেরা নিয়ে। তো গত বছরের সেম ক্যামেরাগুলো এখানে ইউজ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরাতে রয়েছে 200 মেগাপিক্সেলের f1.7 এর সেন্সর, যেটা গত বছর ছিল। সাথে রয়েছে 10 মেগাপিক্সেল f2.4 এর 3x অপটিক্যাল জুম সেন্সর, রয়েছে 50 মেগাপিক্সেল f3.4 পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেটা 5x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবে। এবং সবশেষে যেই চেঞ্জেসটা ক্যামেরাতে এনেছে এবার স্যামসাং, সেটা হচ্ছে এটার আল্ট্রা ওয়াইড লেন্সে। গত বছর 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছিল। তো যার ফলে ডিটেলস এবং শার্পনেস অনেক কমে আসছিল, যেটা নিয়ে অনেকে কমপ্লেন করেছে। তো এবার তারা আল্ট্রা ওয়াইডে 50 মেগাপিক্সেলের যে সেন্সর সেটা ইউজ করেছে। তো চলুন দেখে নিই এটার যে ক্যামেরা স্যাম্পল সেগুলো। প্রাইমারি ক্যামেরার কথা বললে ছবিগুলো বেশ শার্প অ্যান্ড ডিটেইলড ছিল, কালার ছিল ক্লোজ টু অ্যাকুরেট, হোয়াইট ব্যালেন্স অথবা এক্সপোজারের কথা বললে সবকিছুই ছিল ওভারঅল একদমই টপ নচ। যেহেতু এই বছর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে, সো এখানের যে আল্ট্রা ওয়াইড ফটোগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ শার্প এবং কালার অ্যাকুরেট ছিল। তাছাড়া প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরার যেই কালার সেটা খুবই কনসিস্টেন্ট ছিল এবং অ্যাকুরেট ছিল। 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর তেমন একটা ডিটেলস পাওয়া যাবে না মেইন ক্যামেরা অথবা আল্ট্রা ওয়াইড ক্যামেরার মতো। বাট তারপরেও যতটুকু প্রোভাইড করতে পেরেছে সেখানে কালার, হোয়াইট ব্যালেন্স অ্যান্ড এক্সপোজার ওয়াজ গুড। 5x অপটিক্যাল জুম ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর শার্পনেস এবং ডিটেলসও বেশ ভালো ছিল এবং কালারও আমার কাছে অ্যাকুরেট মনে হয়েছে। তবে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর HDR অথবা হাই ডাইনামিক রেঞ্জ আমার কাছে একটু কম মনে হয়েছে, যেটা একটু বেটার হতে পারতো। লো লাইটে প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলস অ্যান্ড শার্পনেসও ভালো ছিল এবং বেশ ভালো কালার প্রডিউস করতে পারছিল। আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রেও সেম, বেশ ভালো ডিটেইল প্রিজার্ভ করতে পারছিল এবং এটার কালার রিপ্রোডাকশন আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। 5x অপটিক্যাল জুম ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলস এবং শার্পনেস কিছুটা কম মনে হয়েছে কম্পেয়ার টু প্রাইমারি ক্যামেরা, এবং ছবিগুলো লো লাইটে কিছুটা ডার্ক হয়ে যাচ্ছিল, যেটা নরমালি যে পেরিস্কোপ লেন্সগুলো রয়েছে সেগুলো তো হয়ে থাকে। এবং কিছু কিছু শ্যাডো এরিয়াগুলো সফট হয়ে যাচ্ছিল এবং কিছু কিছু জায়গাতে গ্রেইন এবং নয়েজের দেখা পাচ্ছিলাম। যেহেতু S25 আলট্রাতে 100x পর্যন্ত ডিজিটাল জুম দেওয়া রয়েছে, সো অনেকে এটা দিয়ে চাঁদের ফটো তুলতে চায়। যাদের পার্সোনাল চাঁদ নেই তাদের কিন্তু ওই আকাশের চাঁদের ছবি তুলতে হবে। সো যারা এটা দিয়ে চাঁদের ছবি তুলতে চান তারা পারবেন, কোনো টেনশন নেই। এবং উল্টাপাল্টা চাঁদের ছবিও তুলে না এখন। এই ডিভাইস দিয়ে ভিডিও করা যাবে 8K 30 fps পর্যন্ত। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান এই ডিভাইস দিয়ে তাদের জন্য এক্সট্রা একটা ফিচার দেওয়া হয়েছে, এখানে লগ ফিচার দেওয়া হয়েছে। সো আপনি লগ ইউজ করে এটাতে ফ্ল্যাট যে কালার রয়েছে, ফ্ল্যাট কালার প্রোফাইলে আপনি ভিডিও করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আরেকটা আপগ্রেড এনেছে স্যামসাং, সেটা হচ্ছে গত বছর যে S24 আলট্রা ছিল সেখানে 8 বিট ভিডিও রেকর্ডিং করা যেত, এখানে আপনি S25 আলট্রাতে 10 বিট ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ডিভাইস দিয়ে বেশ ভালো ভালো পোর্ট্রেট মোডে ফটো তুলতে পারবেন। আমার দেখা এখন পর্যন্ত বেস্ট পোর্ট্রেট ছবি তুলতে পারে এই ডিভাইসটা। ফ্রন্ট ক্যামেরার কথা বললে গত বছরের গ্যালাক্সি S24 আলট্রার ফ্রন্ট ক্যামেরাই এখানে ইউজ করা হয়েছে। এই ক্যামেরার স্পেক্স হচ্ছে 12 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ডেইলাইটে ভালো পারফর্ম করতে পারছিল। এটার যে স্ক্রিন টোন ছিল, ডিটেইলস ছিল, সবই আমার কাছে ভালো মনে হয়েছে। বাট লো লাইটে এই ডিভাইসটা মাঝে মধ্যে স্ট্রাগলিং করছিল। যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটু লো লাইটের মধ্যে আসলে এইটা যেই ফেসে গ্রেইন আনে এবং যে এক্সট্রিম লো লাইটে গেলে এটা আসলে তেমন আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারে না, যেটা আমার কাছে মনে হচ্ছিল আরেকটু বেটার করা দরকার ছিল। বিকজ এখনকার যুগ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করে অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নামতে চায় তারা কিন্তু এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিনবে এই ক্যামেরার জন্য, স্পেশালি ফ্রন্ট ক্যামেরার জন্য। তো এইটার কথা চিন্তা করে আমার মনে হয় স্যামসাং এখানে আরেকটু বেটার কিছু অফার করতে পারতো, বাট যেহেতু অফার করেনি সেখানে আসলে কমপ্লেন করেও লাভ নেই। মুভিং টু ইটস ব্যাটারি সেকশন আসলে স্যামসাং তেমন কোনো চেঞ্জেস আনে নাই। এখানে গত বছরে যে 5000 মিলি অ্যাম্পার ব্যাটারি ছিল, লি আয়ন ব্যাটারি, সেটা এখানে ইউজ করা হয়েছে। যেখানে চাইনিজ ডিভাইসগুলো কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা শুরু করেছে এবং সেগুলো কিন্তু কম স্পেসের মধ্যে বেশি কোয়ান্টিটির ব্যাটারি প্রোভাইড করতে পারে। সো এখানে আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম 6000 মিলি অ্যাম্পার ব্যাটারি দিবে সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করে, বাট এখানে আসলে দেওয়া হয়নি। তো এটা আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে। অ্যাজ আ ফ্ল্যাগশিপ এখানে নতুন টেকনোলজি ইউজ করা দরকার ছিল। আবার এখানে কিন্তু ওই ফাস্ট চার্জিং সাপোর্টটাও নেই, যেটা একটা Xiaomi এর মিড রেঞ্জার অথবা Oppo, OnePlus এর মিড রেঞ্জার দিতে পারে। এটা আপ টু 45 ওয়াটস পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট নিবে। যেখানে Xiaomi অথবা যে মিড রেঞ্জার ফোনগুলো রয়েছে iQOO, Realme, এরা কিন্তু 80 ওয়াট, 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে। এবার আসলে আসা যাক যে এই Galaxy S25 Ultra যে বিশেষত্ব আসলে আ কেন এই S25 Ultra বা কোন ফিচারটার প্রতি স্যামসাং বেশি নজর দিয়েছে? তো সেটা হচ্ছে এটার এআই, গ্যালাক্সি এআই। এই পুরো ফোনটাতেই কিন্তু গ্যালাক্সি এআই ইউজ করা হয়েছে। আপনি সেটিংস থেকে শুরু করে কল লগস, নোটস সবকিছুতেই আপনি এআই ইউজ করতে পারবেন। সেটিংসে কিন্তু গ্যালাক্সি এআই এর অপশন দেওয়া রয়েছে, যেখান থেকে কলে আপনি এআই ইউজ করতে পারবেন, রাইটিং এ এআই ইউজ করতে পারবেন। তাছাড়া ফটোর মধ্যে আপনি জেনারেটিভ ফিল থেকে শুরু করে ফটো এডিটে আপনি এআই ইউজ করতে পারবেন, ড্রয়িং অ্যাসিস্ট করতে পারবেন।
তারপর রয়েছে অডিও ইরেজার, আপনার ভিডিওতে থাকা যেই অডিও গুলো রয়েছে, যেগুলো আপনার কাজে আসবে না অথবা যে নয়েজ গুলো রয়েছে, সেটাও এখান থেকে আপনি ইরেজ করতে পারবেন। সো এই ফিচার গুলো কিন্তু আপনি আপনার ডে টু ডে লাইফ এ ইউজ করতে পারবেন। এগুলো আসলে আপনার লাইফের সাথে এমনভাবেই মিলেমিশে যাবে যে আপনি এআই ইউজ করছেন কিন্তু আপনার কাছে মনে হবে যে এটাই অ্যাকচুয়ালি নরমাল বিষয়। তো এইটা আসলে আ আসলে প্রত্যেকটা কোম্পানি এখন এআই নিয়ে ভাবছে, চিন্তা করছে, এআই ইমপ্লিমেন্ট করছে তাদের ডিভাইস গুলোতে। তো এইটা ছিল আসলে এই Samsung Galaxy S25 Ultra এর যে মেইন ফিচার এবারের এই সেকশনটা। আর আরেকটা জিনিস আমার কাছে ড্রব্যাক মনে হয়েছে এই ডিভাইসটা, সেটা হচ্ছে এই যে Galaxy আ নোট সিরিজ বা এ সিরিজের যেই হেরিটেজ এই S Pen, এই S Pen থেকে বেসিক্যালি যেই সবচেয়ে দরকারি যে ফিচার ছিল ব্লুটুথ ফিচার, সেটাই কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। সো এইটা রিমুভ করার জন্য কি হয়েছে? এখন আপনি এইটাকে আর এজ এ সেলফি স্টিক হিসাবে আপনি ইউজ করতে পারবেন না। এটাকে আপনি স্লাইডারের যেই রিমোট রয়েছে সেটা হিসাবে ইউজ করতে পারবেন না। আর সবচেয়ে মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি যদি S Pen ইউজ করতাম বা যখন আমি নোট সিরিজ ইউজ করেছি, তখন আমি S Pen টা ইউজ করতাম বেসিক্যালি এটা ক্যামেরার শাটার বাটন হিসাবের জন্য। ১ম কয়েক মাস হয়তো আপনার কাছে এটা ভালো লাগবে অনেক লিখতে। বাট পরের গুলোতে আসলে আপনার কাছে এটা ম্যাটার করবে না। আমি এরকম অনেককে দেখেছি S Pen ১ম দিকে একটু আ ভাল লাগে বাট এক্সাইটমেন্ট এ। কিন্তু পরের দিকে আসলে এটা যে আছে মোবাইলের মধ্যে এটা অনেকে বুঝতেও পারে না বা খেয়ালও করে না বা ইউজও করে না। তো ওভারঅল এই ছিল আসলে Galaxy S25 Ultra। এটা নিয়ে খুবই মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে। আমি বলব এই ডিভাইসটা আসলে আ ২০২৫ সালের ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে আমার কাছে আ একটু মনে হয়েছে আরেকটু বেটার করা যেত কিছু ক্ষেত্রে। তো এইটা যাদের S24 Ultra রয়েছে, যাদের S23 Ultra রয়েছে, I think এইটাতে আপগ্রেড করার কোনো দরকার আমি দেখি না। বাট আপনার যদি একান্তই পছন্দ হয়ে থাকে এই ডিভাইসটাতে আপগ্রেড করার, আপনার যদি মনে হয়েই থাকে যে না আমার প্রতি বছর ফ্ল্যাগশিপ লাগবে, প্রতি বছরের ফোন আমার ইউজ করতে হবে, তখন এইটা আসলে আপনি নিতে পারেন। আর যেহেতু Samsung এর ফোন এইটা, এটার রিসেল ভ্যালু কিন্তু দ্রুত কমতে থাকে। সো আপনি যত পরে নিবেন তত কমে পাবেন এবং যত আগে নিবেন সেল করতে গেলে তত বেশি লস খাবেন। তো এই ছিল আমাদের আজকের রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। অনেকদিন পর রিভিউ নিয়ে আসলাম। তো আমাকে সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ কিছুদিন পর এইটার সাথে আমরা বিভিন্ন ডিভাইসের কম্পারিজন ভিডিও নিয়ে আসবো। হতে পারে সেটা iPhone 16 Pro Max এর সাথে, হতে পারে সেটা OnePlus 13 এর সাথে। তো দেখা হবে সেই ভিডিওগুলোতে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। ইটস ইউর হোস্ট নূর নবী জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।